শত বাংলাদেশির স্বপ্ন আমেরিকান পাসপোর্ট। কোনো সন্দেহ নেই, আমেরিকান পাসপোর্ট আপনি যদি হোল্ড করেন, দেন আপনি পৃথিবীর যে কোনো দেশে শুধু ভ্রমণ করতে পারবেন তাই না, আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশে আপনি একটা স্থায়ীভাবে বসবাস করার, থাকার আপনি অনেক বেনিফিট পাচ্ছেন। কে না এই বেনিফিট নিতে চায়? কিন্তু বাংলাদেশের জন্য এই বাংলাদেশিদের, মেধাবী বাংলাদেশিদের আমেরিকান পাসপোর্ট অনেক বড় একটা দুর্দশার কারণ। এবং এটা নিয়ে আমরা কখনোই আলোচনা করি না যে আমেরিকা তার গল্প দাঁড়া করানোর ক্ষেত্রে বাংলাদেশ এবং বাংলাদেশের মতো অনেক গুরুত্বপূর্ণ আফ্রিকান দেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে কিভাবে তার সবচেয়ে মেধাবী মানুষগুলোকে অ্যাট্রাক্ট করলো এবং অ্যাট্রাক্ট করার মাধ্যমে কিভাবে ওই দেশগুলোর ক্ষতি হইলো এবং ওই দেশগুলো কিভাবে মেধাহীন হয়ে গেল। চলুন আজকে আমরা জানি বাংলাদেশের জন্য অনেক মেধাবী বাংলাদেশের আমেরিকান পাসপোর্ট কিভাবে তাদের দুর্দশার কারণ। আমরা আমাদের সবচেয়ে মেধাবী সন্তানদেরকে বাংলাদেশিরা এক্সপোর্ট করতেছি আমেরিকাতে, ইউরোপে। এক্সপোর্ট করতেছি, যেমন যে পেঁয়াজ আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করি। আবার আমরা অনেক কিছু আমরা পৃথিবীতে আমরা এক্সপোর্ট করি। আমরা ইলিশ মাছ এক্সপোর্ট করি ইন্ডিয়ার কাছে। ইন্ডিয়ার কাছ থেকে আমরা পেঁয়াজ ইম্পোর্ট করি। আপনি চিন্তা করতে পারেন আমরা আমাদের সন্তানদেরকে এক্সপোর্ট করতেছি। কিসের বিনিময়ে? কোনো কিছুর বিনিময়ে। কি পাইতেছি আমরা? পরিবার হিসেবে কি পাইতেছি? আপনি আপনার সন্তানকে কেন এক্সপোর্ট করবেন? তাও সবচেয়ে মেধাবী সন্তানদেরকে। কিসের আশায়? আপনি বলবেন এই কথাটা তো ইয়াহিয়া ভাই আপনি বাড়াবাড়ি করলেন যে সন্তানকে আবার এক্সপোর্ট করা যায় নাকি? আপনি তো তাই করতেছেন, আমরা তো তাই করতেছি। আপনি দেখেন যারা ১৯৫০ থেকে ১৯৭০ এর মধ্যে যেই বাংলাদেশিরা ইউরোপ বা আমেরিকায় সেটেল করছে, সেটা সিলেট থেকে লন্ডনে হোক অথবা সেটা ঢাকা থেকে নিউ ইয়র্ক হোক, তাদের যেই সন্তানরা এখন বড় হইছে, অর্থাৎ তাদের যে নাতিরা, যাদের বয়স অ্যাপ্রক্সিমেটলি এখন ২০ বছর, অর্থাৎ 2nd 3rd জেনারেশন, তাদের দিকে তাকায় দেখেন, তারা পুরোপুরি আমেরিকানদের মতো কথা বলে। তাদের বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নাই, বাংলাদেশে তারা আসতে চায় না এবং তাদের বেশিরভাগ, সবাই না, সম্পূর্ণ ইসলাম থেকে বের হয়ে গেছে। সম্পূর্ণভাবে। তাদের কাছে ইসলাম বলতে কোনো কিছু নাই। তাহলে এটা কি এক্সপোর্ট করা না? তাতে বাংলাদেশ কি পাইল? আপনি কি পাইলেন? আপনি একটা বাচ্চাকে বড় করলেন, যেই বাচ্চাটা আপনাকে রিপ্রেজেন্ট করে না। আপনার ভ্যালুজ রিপ্রেজেন্ট করে না, আপনার দেশ রিপ্রেজেন্ট করে না, আপনার কালচার রিপ্রেজেন্ট করে না। বরং আপনাকে বা আপনার কালচারকে সে একটা, বা আপনার ধর্মকে সে একটা কুসংস্কার মনে করে। একটা দেশ যখন এক্সপোর্ট ইম্পোর্ট করে অথবা আপনি যখন কেনা-বেচা করেন বাজারে গিয়ে, এখানে একটা দেনা-পাওনা আছে। কিন্তু আপনি আমেরিকা এবং ইউরোপের সাথে এমন একটা দেনা-পাওনায় গেলেন, যেখানে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, সবচেয়ে দামি ইনভেস্টমেন্ট আপনার সন্তান, সেটাকে আপনি দিলেন, বিনিময়ে কিছুই পাইলেন না। জাস্ট আপনি একটা হাহাকারের জীবন পাইলেন, যেখানে আপনি বুঝতে পারছেন যে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সে কি আসলে দুধে ভাতে আছে? আমেরিকাতে নিরাপত্তা, অ্যাডিকশন, মেন্টাল হেলথ প্রবলেম, সুইসাইড, হোমিসাইড কোথায়? সামনের পৃথিবীতে আরো কোথায়? আমি যখন কথা বলতেছি তার জাস্ট আগের দিন আমেরিকাতে একটা নেকাবি মেয়েকে গুলি করে মারা হইল। কোথায়? সে কি নেকাব পড়ার কারণে সে গুলি খায় নাই? ডেফিনিটলি। এটা কি পত্রিকায় আসবে? না। তাইলে আমরা আসলে এই যে আমাদের সন্তানদেরকে আমরা এক্সপোর্ট করতেছি, যেন আমার সন্তান থাকে দুধে ভাতে। আসলে কি যদি আমরা তাকে মুসলিম উম্মার সাথে কানেক্ট করতাম, কোনো মুসলিম মেজরিটি কান্ট্রির সাথে কানেক্ট করতাম, হয়তো তার বাঙালি মনোভাব থাকতো না। মুসলমান তো সে থাকাটা তার জন্য সহজতর হইতো। সেটা কি বেটার হইতো না? এই সন্তানরা যদি দীর্ঘ সময় ইউএস আমেরিকাতে পড়াশোনা করার পরে, অভিজ্ঞতা নেওয়ার পরে যদি বাংলাদেশে এসে বাংলাদেশ বিল্ড করার চেষ্টা করত, সেটা কি আরো বেটার হইতো না? এভাবে কি চায়না গড়ে ওঠে নাই? এভাবে কি ইন্ডিয়া গড়ে উঠতেছে না? তো বাংলাদেশের কি হবে? খুবই রিসেন্টলি ট্রাম্প ঘোষণা করলো হঠাৎ করে যে ইন্ডিয়ানরা আমাদের সমস্ত চাকরি নিয়ে যাচ্ছে। কারণ আমেরিকার প্রাইভেট সেক্টরে একটা সময় চাইনিজদের অনেক দাপট থাকলেও এখন সংখ্যায় বেশি ইন্ডিয়ানরা। এবং সেই ইন্ডিয়ানরা যদি আমেরিকাতে চাকরি করতে যায়, তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে ওই কোম্পানিগুলাকে অ্যাডিশনালি $1,00,000 দিতে হবে। What this proclamation will do is raise the fee that companies pay to sponsor H-1B applicants to $100,000. This will ensure that the people they're bringing in are actually very highly skilled. প্রথমে তারা বলল প্রতি বছর দিতে হবে, পরে তারা বলল না, জীবনে একবার দিলেই হবে। অর্থাৎ
ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে আমরা ভারতীয়দেরকে চাই না আমেরিকাতে তারা চাকরি করুক। কেন? কারণ তারা আমেরিকানদের চাকরি নিয়ে যাচ্ছে। ট্রাম্প চায় আমেরিকানদের চাকরি, আমেরিকানদের কোম্পানি আমেরিকানদের কাছেই থাকুক। যেটা একটা খুবই স্টুপিড আইডিয়া। এটা আমরা একটু পরে আলোচনা করব কেন। কিন্তু ভারতীয়দের অনেকের মধ্যে যখন অনেক হা-হুতাশ চলতেছে, তখন ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবীরা বলে উঠল, এটা ভারতের জন্য একটা অসাধারণ বিষয়। কেন ইন্ডিয়ানরা আমেরিকাতে চাকরি করতে পারবে না এবং চাকরি করতে গেলে একটা সাধারণ আমেরিকানদের থেকে ওই চাকরিদাতাকে ইন্ডিয়ানদেরকে এমপ্লয় করার জন্য অনেক বেশি টাকা দিতে হবে, যে কম্পিটিশনে ইন্ডিয়ানরা স্বাভাবিকভাবে পিছায় যাবে একটা বড় অংশ অন্তত। কেন সেটা ইন্ডিয়ানদের জন্য ভালো? বিশেষজ্ঞরা বলতেছে ইন্ডিয়ানদের জন্য ভালো হওয়ার সিম্পল রিজনটা হইলো এটা মিন করে ভারতীয়রা যখন মেধাবী ভারতীয়রা যখন আমেরিকাতে চাকরি পাবে না, তখন তারা ইন্ডিয়াকে বিল্ড করতে মনোযোগী হবে। তখন তারা আরো বেশি ইন্ডিয়াতে পড়াশোনা করবে এবং তারা আরো বেশি ইন্ডিয়াতে কোম্পানি গড়ে তুলবে, ইন্ডিয়ার সিস্টেমকে ইমপ্রুভ করতে বাধ্য হবে। এই চিন্তাটা আমরা বাংলাদেশিরা বুঝি না। আমরা মনে করি আমাদের মেধাবী বাংলাদেশিরা যত বাংলাদেশ থেকে চলে যাচ্ছে সেটাই বোধহয় বাংলাদেশের জন্য ভালো। কিন্তু এরা তো ফিরতেছে না। বাংলাদেশিরা কিভাবে আমেরিকায় যাচ্ছে? বাংলাদেশিরা আমেরিকায় যাচ্ছে H1B ভিসায় অথবা F1 ভিসায়। একটু ইজি করে বলি সবার জন্য, F1 ভিসা হচ্ছে সাধারণভাবে স্টুডেন্ট ভিসা। আপনি পড়তে যাচ্ছেন, F1 ভিসায় যাচ্ছেন। আপনি মাস্টার্স করতে যাচ্ছেন অথবা পিএইচডি করতে যাচ্ছেন। F1 ভিসা থেকে যখন আপনি চাকরিতে ঢুকতেছেন অথবা আপনি যখন সরাসরি দেশে পড়াশোনা করে আমেরিকায় চাকরি করতে যাচ্ছেন, তখন আপনি যাচ্ছেন H1B ভিসায়। H1B ভিসা হচ্ছে গিয়ে মোটামুটি আপনি বলতে পারেন স্কিল ভিসা, যে আপনি কাজ করার জন্য আপনি বেসিক্যালি একটা সফট স্কিল মাইগ্রেশন এর মতো হচ্ছে। America has a secret weapon. That secret weapon is the H-1B. Without the H-1B, the scientific establishment of this country would collapse. Forget about Google. There would be no Silicon Valley without the H-1B. আচ্ছা, যে আপনি এখানে বাংলাদেশে একটা কোম্পানি কাজ করতেন, আপনি এখন আমেরিকার H-1B ভিসা আপনি ওই কোম্পানিতে কাজ করতেছেন এবং F1 ভিসা তারপরে H-1B ভিসা, সেখান থেকে আপনি সিটিজেনশিপের গ্রিন কার্ডের পরে আপনি সিটিজেনশিপের রাস্তায় আপনি চলে যাচ্ছেন। এভাবে করেই বাংলাদেশিরা বছরের পর বছর আমেরিকান সিটিজেন হচ্ছে এবং তারা আর বাংলাদেশে ফেরত আসতেছে না। একটা সিম্পল জিনিস আপনি চিন্তা করেন, পৃথিবীর কোনো দেশ নাই যে সব জনগণকে মেধাবী করে ফেলতে পারে। আমেরিকার আমজনতা, বাংলাদেশের আমজনতা, ইন্ডিয়ার আমজনতা, যেকোনো দেশের আমজনতা আসলে ওই দেশকে নিয়ন্ত্রণ করার অথবা পরিচালনা করার ক্ষমতা রাখে না। যেকোনো দেশকে পরিচালনা করার ক্ষমতা রাখে বা একেকটা বড়, বড় ইনস্টিটিউটকে তৈরি করার এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে খুব অল্প সংখ্যক কিছু মেধাবী। চিন্তা করেন পৃথিবীতে ইলন মাস্কের মতো ট্যালেন্টেড কতগুলা মানুষ আছে, অথবা পাকিস্তান ক্রিকেটে ওয়াসিম আকরামের মতো কতগুলা বলার তৈরি করতে পারছে, অথবা মালয়েশিয়াতে মাহাতির মোহাম্মদের মতো নেতা কতগুলা তৈরি হয়েছে, অথবা পৃথিবীতে মাদার তেরেসার মতো ভদ্রমহিলা কতজন তৈরি হয়েছে। অর্থাৎ পৃথিবীতে যে কোনো দেশ খুব সামান্য সংখ্যক মেধাবী আসলে তৈরি করে, কিন্তু ওই মেধাবীদেরকে যদি আপনি রিটেইন করতে না পারেন এবং কাজে লাগাইতে না পারেন, তাহলে আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব সম্পদটাকে আপনি হারায় ফেললেন। এইটা আমরা বাংলাদেশিরা বুঝি না। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল যে রিসোর্স সেটা হচ্ছে ট্যালেন্টেড হিউম্যান রিসোর্স। সেই ট্যালেন্টেড হিউম্যান রিসোর্স আজকে আমি বুয়েটে বলি অথবা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বলি, যখন তারা বাংলাদেশ থেকে চলে যাচ্ছে তখন বাংলাদেশ তার নতুন নেতৃত্ব, যারা বাংলাদেশের গভর্নেন্সকে ইমপ্রুভ করতো, সিস্টেমকে ইমপ্রুভ করতো, সেই রিসোর্সগুলো আমরা হারায় ফেলতেছি। সো প্রত্যেকটা বাসায়, প্রত্যেকটা ঘরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবচেয়ে ট্যালেন্টেড লোকরা একটা সময় যেভাবে গ্রাম থেকে শহরে আসছিল ঢাকাতে, সেখানে তারা ঢাকা থেকে আজকে টরন্টোতে, আজকে ইউএসএ তে, আজকে ক্যালিফোর্নিয়াতে এন্ড সো অন। অবশ্যই বাংলাদেশিদের জন্য এটা ভালো যে তারা আমেরিকার টপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে অথবা কিছু সময়ের জন্য সেখানে চাকরি করবে। কিন্তু বাংলাদেশের রেমিটেন্স কোত্থেকে আসে? মিডল ইস্ট থেকে আসে। কেন রেমিটেন্স মিডল ইস্ট থেকে আসে? কারণটা হচ্ছে মিডল ইস্টের মানুষ জানে তারা মিডল ইস্টে থাকতে পারবে না, তাদেরকে বাংলাদেশে ব্যাক করতে হবে। এইজন্য তারা দেশে টাকা পাঠায়, ওই টাকা দিয়ে তারা জমি কিনে এবং ওই টাকাটাই হচ্ছে গিয়ে বাংলাদেশের অর্থনীতির একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেন যারা ইউরোপ, আমেরিকায় থাকে তারা ওই পরিমাণ রেমিটেন্স আমরা পাই না? কারণটা হচ্ছে গিয়ে তারা আর আসবে না, তারা আর আসার চিন্তা রাখে না। তাদের আবেগ আছে, কিন্তু তারা দিনের শেষে মনে করে আমি বা আমার ছেলে ২০ বছর ২৫ বছর থাকার পরে বাংলাদেশে আসার তো আর কোনো কারণ নাই। তাহলে বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছেলে-মেয়েগুলা যারা স্কুল কলেজে, অনেক ক্ষেত্রে সরকারি স্কুল কলেজে পড়াশোনা করছে, তাদের মধ্যে থেকে একদম বাছাইকৃত ভর্তি পরীক্ষা দিয়ে বুয়েটে, ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইলো, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইলো। এই সবচেয়ে মেধাবী ছেলে-মেয়েগুলাকে যাদেরকে সরকার ভাতা দিয়ে এত বছর পড়াইলো, শিখাইলো, তাদের কাছ থেকে বাংলাদেশ আসলে কি পাইলো? এক্সেপ্ট কতগুলা ফেসবুকে উপদেশ দেওয়া, বাংলাদেশের এই করা উচিত, বাংলাদেশের ওই করা উচিত। কিন্তু সে তো জীবনে কখনো আসলে, যে প্রবাসী বাংলাদেশী আমেরিকাতে পাসপোর্ট নিয়ে বসে আছে, সে কি আসলেই কখনো বাংলাদেশের জন্য কিছু স্যাক্রিফাইস করবে? না। কারণ তার করার তো কোনো ইনসেনটিভ নাই। এক্সাক্টলি
সো ইন্ডিয়া এখন বলতেছে যে আমেরিকা যদি এই কাজটা করে ইন্ডিয়ানরা ভবিষ্যৎ হবে উজ্জ্বল। কেন? কারণ চাইনিজ গভর্নমেন্ট যেভাবে একটা পলিসি করে চায়নার সবচেয়ে মেধাবী মানুষগুলাকে ২০০০ সালের পর থেকে ২০২৫ পর্যন্ত রিটেইন করতে পারছে। চাইনিজ গভর্নমেন্ট যেভাবে তার আইভি লীগ ইউনিভার্সিটিতে পড়া চাইনিজদেরকে রিটেইন করতে পারছে, ইন্ডিয়া বলতেছে যে যখন ট্রাম্প এরকম পাগলামি করতেছে, এক আমেরিকার জব মার্কেটের অবস্থা তো আস্তে আস্তে খারাপ হবেই। কারণটা হচ্ছে কি তারা আর এত মেধাবী ইন্ডিয়ানদেরকে পাবে না, এবং এই মেধাবী ইন্ডিয়ানরা যখন বাধ্য হয়ে ইন্ডিয়ান ইউনিভার্সিটি এবং ইন্ডিয়ান টেক কোম্পানিগুলোকে গড়ে তুলবে, তখন ইন্ডিয়া চায়নার মতো উঠা শুরু করবে। আর আমরা বাংলাদেশিরা চিন্তা করি, হায় হায় আমি যদি আমেরিকায় যাইতেই না পারি, আমেরিকান পাসপোর্ট নাই পাই, তাহলে আমার জীবনের অর্থ কি? আমার তো বিয়ে হবে না, আমার তো সুন্দরী বউ হবে না, আমার তো সুন্দর বাড়ি হবে না, আমার জীবনের কোনো সিকিউরিটি থাকবে না, অ্যান্ড সো অন। আমাদের সবচেয়ে মেধাবী বাংলাদেশীদের মধ্যে আনফরচুনেটলি চিন্তাটাই নাই যে বাংলাদেশ আমার দেশ, এবং এই দেশটাকে তৈরি করার জন্য, সুন্দর করার জন্য কাজ করা আমাদের একটা দায়িত্ব ছিল। এটা আমরা তৈরি করতে পারি নাই। আমরা চিন্তাটাই করে ফেলি এরকম যে আমি একটা মেধাবী ছেলে অথবা মেয়ে, আমি যদি দেশ থেকে বের হইতে পারি, আমি দেশ থেকে বের হব সবার আগে, কিন্তু আমি আর দেশে ফিরবো না। এবং আমরা যতই বলি যে আমেরিকা, আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর সাথে আমেরিকান ইউনিভার্সিটিগুলোর কোলাবোরেশন কতগুলো হয়েছে, কতটুকু হয়েছে, রিসার্চ ফান্ডিং কতটুকু যাওয়া আসা করে। তো ওইটা দেখলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে কি যে যারা বাংলাদেশ থেকে বের হইতে পারছে তারা আর ফেরার জন্য বের হয় নাই। যারা রেমিটেন্স পাঠাচ্ছে, তারা রেমিটেন্স পাঠাচ্ছে নট বিকজ তারা পাঠাইতে চায়, তারা পাঠাচ্ছে বিকজ তাদের কোনো উপায় নাই। এক্স্যাক্টলি একটা দেশের সিস্টেমটা এরকম হওয়া উচিত যেন ওই দেশের সবচেয়ে মেধাবী মানুষরা ইনসেন্টিভাইজড হয়, যেই কারণে তারা আসলে বাংলাদেশের উন্নতির জন্য কাজ করে। কেউ জীবনে ইনসেন্টিভ ছাড়া আগায় না। রিসেন্টলি অ্যাঞ্জেলিনা জোলি একটা কথা বলে অনেক সমালোচিত হয়েছে, হলিউডের অস্কার বিজয়ী অভিনেত্রী। উনি বলছেন যে আমেরিকার অবস্থা খুবই খারাপ, আমেরিকাতে এত খারাপ অবস্থা আমি কোনোদিন দেখি নাই, এবং আমি একটা আন্তর্জাতিক মানুষ। That I love my country, and but I don't at this time recognize my country. I've always lived internationally. My family's international. My friends, my life, my worldview is equal, united, international. So anything, anywhere. And these are very, very heavy times. We're all living it together. এবং আমি পৃথিবীর যে কোনো দেশে থাকবো। আমেরিকার অবস্থা ভালো হইলে আমি আমেরিকায় থাকবো, আমেরিকার অবস্থা ভালো না হইলে আমি পৃথিবীর ওই দেশে থাকবো যে দেশে আমি থাকতে চাই। এটাই তো মেধাবী একজন মানুষ বলবে। মেধাবীরা বলবে, মেধাবী প্রবাসীরা বলবে, বাংলাদেশে আমার জন্য কি আছে? বাংলাদেশ আমার জন্য কি করছে? আমি কেন বাংলাদেশে ফিরবো? এক্স্যাক্টলি বাংলাদেশ তার জন্য কোনো ইনসেনটিভ তৈরি করতে পারে নাই। আজকে যদি সৌদি আরব অথবা মালয়েশিয়া আমাদের প্রবাসী বাংলাদেশীদেরকে, যারা শ্রমিক হিসেবে যাচ্ছে, তাদেরকে যদি পাসপোর্ট দেওয়া শুরু করে ১০ বছর কাজ করার পরে, আপনি দেখবেন রেমিটেন্স অর্ধেক হয়ে গেছে। ইউ সি, তার মানে তারা আসলে বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে নট বিকজ তারা বাংলাদেশকে ভালোবাসে, তারা রেমিটেন্স পাঠাচ্ছে কারণ তাদের আর কোনো উপায় নাই। অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্ট যদি সামহাও, এবং বাংলাদেশের সিস্টেম যদি সামহাও ইনসেন্টিভাইজ করতে পারে প্রবাসী মেধাবী বাংলাদেশীদেরকে, যারা ইউরোপ আমেরিকাতে গেছে, স্পেশালি আমেরিকাতে গেছে, দেন তারা যদি কোনোভাবে ফেরত আসে এবং তারা যদি বাংলাদেশের সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য কাজ করে, দেন এটা হবে বাংলাদেশের উত্থানের পথে একটা বৈপ্লবিক একটা বিষয়। যেটা যদি আমরা করতে না পারি, আমরা যদি সামহাও আমাদের সবচেয়ে মেধাবী মানুষগুলা যারা চলে গেছে তাদেরকে আমরা যদি ফিরাইতে না পারি, তাদেরকে যদি আমরা দেশে ইনভলভ করতে না পারি, দেন আমরা যেখানে আসি আমরা সেখানেই থাকবো। একটা সিম্পল জিনিস বুঝেন, চাইনিজরা তাদের নিজেদের ছেলে মেয়েদেরকে আমেরিকার টপ ইউনিভার্সিটিতে পড়ানোর পরে যদি ফেরত আনতে না পারতো, দেন চায়নার এই গত ৩০ বছরের বৈপ্লবিক ইমপ্রুভমেন্ট হইতো না। এটা খুবই সিম্পল একটা ব্যাপার যে আপনার দেশের সবচেয়ে ট্যালেন্টেড মানুষদেরকে আপনার রিটেইন করতে হবে। আনফরচুনেটলি ব্রিটিশ এবং আমেরিকা তারা প্রথমে আফ্রিকা থেকে, মিডল ইস্ট থেকে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে সমস্ত রিসোর্সগুলোকে নিয়ে গেল। নিয়ে যে মানে রিসোর্স বলতে এখানকার ব্যবসা বাণিজ্য যা অ্যাসেট তারা নিতে পারে নিয়ে গেল। নেওয়ার পরে তারা দেখলো যে না, এই 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 উপমহাদেশের মানুষ তো অনেক ট্যালেন্টেড, এবং প্রজন্মের পর প্রজন্ম তারা ট্যালেন্টেড মানুষ তৈরি করতেছে। তারপরে তারা H1B ভিসা দিল, F1 ভিসা দিল, লুক্রেটিভ অফার দিল। তারা প্রথমে আমাদের দেশের সিস্টেম ইনস্টিটিউট সব নষ্ট করলো। তারপরে তাদের দেশে আমাদের সবচেয়ে মেধাবী মানুষদেরকে নেওয়ার, অ্যাট্রাক্ট করার একটা চুম্বক আকর্ষণ তৈরি করলো, এবং এইভাবে করে আমেরিকার উন্নতি হইল। আমেরিকার কোনো উন্নতি হইতো না যদি না H1B ভিসা এবং F1 ভিসা থাকতো। আমেরিকা যদি পৃথিবীর সবচেয়ে ট্যালেন্টেড মানুষদেরকে তার দিকে আনতে না পারতো, তাহলে তারা কোনোদিনই
এই আমেরিকাকে তৈরি করতে পারতো না। তারা ২ টা কাজ করছে। একটা হচ্ছে গিয়ে সারা পৃথিবীকে কলোনাইজ করে ওই দেশের সিস্টেমগুলোকে ধ্বংস করছে। তারপরে ২ নাম্বার হচ্ছে ওই দেশের সবচেয়ে মেধাবী মানুষগুলাকে বলছে, "তোমার দেশ তো ভাঙা, তোমার দেশ তো গরিব, তোমার দেশে তো কিছু নাই। স্বপ্ন পূরণ করতে হইলে আমেরিকান ড্রিম আছে তোমার। আমেরিকান বাড়ি, আমেরিকান গাড়ি, আমেরিকান পাসপোর্ট তোমার স্বপ্ন পূরণ।" কিন্তু আজকে কি বাস্তবতা? আজকে ইউরোপের মুসলমানদের দিকে তাকান। আমাদের যেই সিলেটি ভাই-বোনরা সেই গত ৫০ বছর ধরে অনেকে লন্ডনে আছে। সেই সিলেটি ভাই-বোনদেরকে যাদের পাসপোর্ট আছে, যাদের ছেলেমেয়েরা সারা জীবন লন্ডনে থাকছে, তাদেরকে কি ভাষায় কথা বলতেছে ট্রাম্প? ট্রাম্প ইউনাইটেড নেশনস এ বলতেছে যে ইউরোপ তো জাহান্নামে গেছে। কারণ ইউরোপের মানুষ বেশিরভাগই ইউরোপিয়ান না, তারা শরিয়া ল এস্টাবলিশ করছে। চিন্তা করেন ইউনাইটেড নেশনস এ সরাসরি ট্রাম্প মুসলমানদেরকে গালাগালি করতেছে ইউরোপের। Europe is in serious trouble. I look at London, where you have a terrible mayor, terrible mayor, and it's been so changed. Now they want to go to Sharia law, but you're in a different country. You can't do that. Both the immigration and their suicidal energy ideas will be the death of Western Europe. কিন্তু ইউরোপিয়ান মুসলমানদের কোনো খবর নাই। তারা মনে করছে তাতে কি যায় আসে? অনেক কিছু যায় আসে। এই যে ইমিগ্রেন্ট বলতে যখন তারা মুসলমানদেরকে বুঝাচ্ছে, তারা কিন্তু শুধুমাত্র অবৈধ মুসলমানদেরকে বুঝাচ্ছে না। তারা সমস্ত মুসলমানদেরকে বুঝাচ্ছে, তারা বৈধ হোক অথবা অবৈধ হোক। তারা যখন বলতেছে ইউরোপ তো শরিয়া ল এস্টাবলিশ করতেছে, তারা জানে ইউরোপে কোনো শরিয়া ল নাই। তারা জানে ইউরোপে মুসলমানদের সংখ্যা less than 20%। তারা কেন এই কথাটা বলতেছে? কারণ তারা মুসলমানদেরকে তুচ্ছ করা, গালি দেওয়া, ক্রিমিনাল বানানো, মুসলমানদেরকে বিভিন্ন করাপশনের জন্য দায়ী করা, বিভিন্ন অপরাধের জন্য দায়ী করাকে নরমালাইজ করতেছে। তাইলে আপনি এত বছর এত মেধাবী মানুষ আপনার দেশ থেকে বের হয়ে ইউরোপ আমেরিকায় পাসপোর্ট নিয়ে আপনি একটা সিম্পলি ফার্স্ট ক্লাস সিটিজেন হতে পারলেন না। আপনি একটা সেকেন্ড ক্লাস সিটিজেন রয়ে গেলেন। ওই যে ভারতের বৈশ্য আর শূদ্রদের মতো আপনি রয়ে গেলেন। আপনি আমেরিকা এবং ইউরোপের বৈশ্য এবং শূদ্র। যদি আপনি প্রতি মাসে ট্যাক্স দিচ্ছেন, যদি আপনি যখন আপনার আমেরিকার ইউনিভার্সিটিতে আপনার রেজাল্ট এভারেজের থেকে বেটার ছিল, আপনি প্রফেশনালি বেটার, কিন্তু সোশ্যালি দিনের শেষে আপনি আমেরিকা এবং ইউরোপে বৈশ্য এবং শূদ্র। এটা যেটা ইউরোপে শুরু হয়েছে। ইউরোপে আমরা ইমিগ্রেন্টদের মধ্যে স্পেশালি মুসলিমদের বিরুদ্ধে ইউরোপিয়ানদের যে রাইজটা দেখতেছি, এই সেম জিনিস আমরা আমেরিকাতে ১০০-তে ১০০ দেখব। আপনার কি মনে হয় আইসের টার্গেট কারা? এই যে আমেরিকাতে যে আইস নামানো হয়েছে, এই আইসের টার্গেট কারা? আইস হচ্ছে গিয়ে বেসিক্যালি আমেরিকান র্যাব আমরা বলতে পারি, বা আমেরিকান বিডিআর বলতে পারি সহজ ভাষা বোঝার জন্য। এদের মূল টার্গেট হচ্ছে ইমিগ্রেন্টরা, এবং ইমিগ্রেন্টদের মধ্যে বড় টার্গেট হচ্ছে মুসলমানরা। যখন রিসেন্টলি আমেরিকাতে চার্লস ক্রিক তাকে যখন হত্যা করে, আমরা ভাবছিলাম এটা বোধহয় কোনো মুসলমান হবে, কিন্তু এটা মুসলমান হয় নাই। For 33 hours, I was praying that this had to happen here, that it wouldn't be one of us. Somebody drove from another state, somebody came from another country. Sadly, that prayer was not answered the way I had hoped for. যদি এটা মুসলমান হইতো, তারা তখন যুদ্ধ ঘোষণা করতো মুসলিম দেশগুলোর বিরুদ্ধে এবং ইমিগ্রেন্টদের বিরুদ্ধে। যখন তারা দেখছে এটা মুসলমান না, তখন তারা বলছে আচ্ছা ঠিক আছে, আমরা তাকে ক্ষমা করে দিলাম, আমরা খুনিকে ক্ষমা করে দিলাম। খুনিকে ক্ষমা করার শর্ত হচ্ছে সে সাদা। খুনিকে কখনোই ক্ষমা করা যাবে না যখন খুনি মুসলিম। এটা হচ্ছে কি বিষয়। তাহলে আমাদের বাংলাদেশিদের জন্য এই সময়টা আসছে, স্পেশালি মেধাবী প্রবাসী বাংলাদেশিদের জন্য, যে আমরা কি বাংলাদেশকে আবার বিল্ড করতে পারি না? একদিনে না, 30 বছরে। আমরা যদি বাংলাদেশকে বিল্ড করতে না পারি, আমরা কি গ্রেটার মুসলিম উম্মার সাথে কানেক্ট করতে পারি না? মালয়েশিয়া, টার্কি, সৌদি আরব, ওমান, বাহরাইন, কাতার, এনিথিং। কাতারের মেধাবী মুসলমানরা কি আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দিতে পারে না যে কিভাবে কাতার একটা ছোট দেশ হয়ে পৃথিবীতে কত প্রভাবশালী একটা মুসলিম রাষ্ট্র হইল? টার্কির ইতিহাস, অটোমানদের ইতিহাস কি আমাদেরকে মোটিভেট করতে পারে না? আমরা ওই আমেরিকা এবং ইউরোপ যারা পৃথিবীর সমস্ত জায়গায় গন্ডগোল লাগাইলো, সমস্ত ইনস্টিটিউটগুলোকে ধ্বংস করলো, তারপরে আমাদের কাছে পাসপোর্ট বিক্রি করলো, যে পাসপোর্টের ওদের কাছে কোনো দাম নাই, খালি প্রিন্ট করছে। ওই পাসপোর্ট দিয়ে তারা বেসিক্যালি আমাদের মেধাবী মানুষগুলোকে ওইখানে নিল। নেওয়ার পরে যখন আমাদের ছেলেমেয়েরা ওইখানে বড় হইলো, 50-60 বছর ধরে থাকলো, এখন তারা বলে আমরা বৈশ্য শূদ্র, আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন। মুসলমানদের জন্য লন্ডনের পরিবেশ নষ্ট হয়ে গেছে, মুসলমানদের জন্য লন্ডনে ক্রাইম বাড়ছে, মুসলমানদের জন্য নিউ ইয়র্কেই সমস্যা হয়েছে। তার মানে কি? তারা আপনাকে কোনোদিন একসেপ্ট করে নাই তাদের একজন হিসেবে। তারা আপনাকে কোনোদিন একসেপ্ট করে নাই। তারা আপনার ব্রাউন চেহারা, ব্রাউন ফেস কোনোদিন একসেপ্ট করে নাই। তারা আপনাকে শুধুমাত্র, কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, তারা আপনাকে শুধুমাত্র ওই দিন একসেপ্ট করবে যেই দিন আপনি এক্স্যাক্টলি তাদের মূল ভাব,
তাদের লাইফস্টাইলকে আপনি অক্ষরে অক্ষরে মেনে চলবেন। তারা কাকে মানবে? তারা বাইডেনের পরে বাইডেনের উত্তরসূরি হিসেবে যেই ভদ্রমহিলা আসলো, তারা কামালা হ্যারিসকে কেন পছন্দ করে? কারণ কামালা হ্যারিস ইসরায়েলকে সাপোর্ট করে ট্রাম্পের থেকেও বেশি। And as long as I'm a United States Senator, I will do everything in my power to ensure broad and bipartisan support for Israel's security and right to self-defense. আপনাকে তারা ওই দিনই পছন্দ করবে যেদিন আপনি কামালা হ্যারিস হইতে পারবেন। তারা কেন ঋষি সুনাককে পছন্দ করে ইউরোপে? কেন? যে মাঝখানে ইউরোপের সবচেয়ে প্রভাবশালী ফিগার ছিল, যদিও তার আগের 10 জেনারেশন ইন্ডিয়ান। I stand with Israel. We stand with Israel. Today, tomorrow, and always. কারণটা হচ্ছে কি, সে এলিটদের একটা অংশ, সে এলিটদেরকে রিপ্রেজেন্ট করে ইউরোপের। অর্থাৎ আপনি যখন তাদের মতো হাইপার ক্যাপিটালিস্ট হবেন, ইসরায়েলকে সাপোর্ট করবেন, সমকামিতার প্রসারে সাহায্য করবেন, তখনই তারা আপনাকে পছন্দ করবে। এবং এটাই কোরআন হাদিসে বলা আছে, তারা তোমাকে ততদিন পর্যন্ত অ্যাকসেপ্ট করবে না যতদিন পর্যন্ত তুমি তাদের রীতি নীতি মূলভাব ফিলসফি ন্যারেটিভ সবকিছুকে নিজের মনে করে গ্রহণ করো। আপনার পাসপোর্ট আছে, তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে না। আপনার পাসপোর্ট থাকলেও তারা সময় মতো আপনাকে সাইজ করে দিবে। তারা আপনাকে কর্পোরেট ল্যাডার একটা লেভেলের উপরে উঠতে দিবে না। তারা আপনার কাছ থেকে আপনার এক্সেলেন্স নিবে, কিন্তু তারা আপনার কাছ থেকে কখনো ইসলামের মূলভাব বেশি দূর আগাইতে দিবে না। ইউরোপে আগাইতে দিচ্ছে না। এবং ইউরোপের যে বাস্তবতা, সেই বাস্তবতা আমেরিকাতেও হবে। তাহলে কেন মুসলমানরা বুঝবে না যে ঠিক আছে, আমি আমেরিকাতে পড়াশোনার কোর্স শিখছি, ঠিক আছে আমি টপ কোম্পানিতে কাজ করছি, ঠিক আছে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এখন আমি মুভ অন করি। কেন আমি আমেরিকাতে স্টেশন দিব? আমি বুঝার চেষ্টা করি H1B ভিসা এবং F1 ভিসা, এই যে আমেরিকান পাসপোর্ট, ইটস আ পাওয়ারফুল পাসপোর্ট। আমার যদি কেউ আমেরিকান পাসপোর্ট দেয় আমি নিব, কিন্তু আমেরিকান পাসপোর্ট নেওয়ার জন্য আমি আমার 20-30 বছর খরচ করব না। আমি আমার ছেলে মেয়েকে আমেরিকান বানাবো না। আমার আপনি ফ্রি আমেরিকান পাসপোর্ট দেন, আমি নিব, সারা পৃথিবী ঘুরবো, নো প্রবলেম। কিন্তু আমি আমেরিকার ইকোনমির জন্য আমি কাজ করব না, কারণ আমি জানি যে আমেরিকান ন্যারেটিভে আমি কখনো ফিট ইন করবো না। সো আপনাদের মধ্যে কারো যদি সুযোগ থাকে ফ্রি আমেরিকান পাসপোর্ট পাওয়ার, বা খুব সহজে আমেরিকান পাসপোর্ট নেন। আমেরিকান পাসপোর্ট নিতে কোনো প্রবলেম নাই, কিন্তু ইস্যুটা হচ্ছে গিয়ে আমেরিকান পাসপোর্ট নিবেন অ্যাট হোয়াট এক্সপেন্স, অ্যাট হোয়াট কস্ট। মানুষজন 20 বছর 30 বছর ধরে খালি আমেরিকান পাসপোর্টের জন্য কাজ করতেছে, অ্যাজ ইফ আমেরিকান পাসপোর্ট পেলে তার জীবনে আর কোনো সমস্যা থাকবে না। আমেরিকাতে যত লাখ লাখ মানুষ হোমলেস, প্রত্যেকের আমেরিকান পাসপোর্ট আছে যদি তারা চায়। Homelessness in the United States hit the highest level on record in 2024. That's according to the U.S. Department of Housing and Urban Development. তো কি লাভ হইলো? আজকে লন্ডনে যেই ইমিগ্রেন্টদের বিরুদ্ধে লক্ষ মানুষ নামছে, ওই ইমিগ্রেন্টদের একটা বিশাল অংশ মুসলমান যাদের ইউরোপিয়ান পাসপোর্ট আছে। কি লাভ হইলো? ওই পাসপোর্ট দিয়ে তারা আপনাকে অ্যাকসেপ্ট করে নাই ভাইয়া আপু। এবং তারা কলোনাইজারই থাকবে। তারা নিজেদেরকে সবসময় এই আমাদের মতো ময়লা চামড়ার বাংলাদেশিদের থেকে বেশি সুপিরিয়র মনে করবে। সেটা লিবারেল হোক, সেটা ডেমোক্রেট হোক, সেটা ইনায় বিনায় তারা এই কথাটাই বলবে। So how, you are the Africans and the Muslims. Yeah. সবকিছুর পরে তাদের কাছে তাদের জাত, তাদের ধর্ম সবচেয়ে ইম্পর্টেন্ট। ট্রাম্প কি পরিষ্কারভাবে বলতেছে না যে পৃথিবীর সবচেয়ে পারসিকিউটেড রিলিজিয়ন নাকি খ্রিস্টিয়ানিটি? Let us protect religious liberty, including for the most persecuted religion on the planet today. It's called Christianity. অথচ খ্রিস্টিয়ানরা, রোমানরা যে পরিমাণ পৃথিবীতে তাদের খ্রিস্টান ধর্ম সহ যত রকম সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইছে, এটা তো নজিরবিহীন। কিন্তু ট্রাম্প কেন এই কথাটা বলতেছে? বিকজ ট্রাম্প ইজ কলিং ফর সামথিং। এবং ট্রাম্পের যে ভাষণ এবং বক্তব্য, সেটা ইউরোপে অত্যন্ত জনপ্রিয়। ট্রাম্পের যে অ্যান্টি ইমিগ্রেশন পলিসি, সেইটা ইউরোপে অত্যন্ত জনপ্রিয় এবং ইউরোপে এটা কমন হয়ে যেতেছে। আমেরিকাতে এটা আস্তে আস্তে কমন হয়ে যাবে যে ইমিগ্রেন্টদের সাথে খারাপ ব্যবহার করা, ইমিগ্রেন্টদের চাকরি না থাকা, ইমিগ্রেন্টদেরকে তুচ্ছ করা, ইমিগ্রেন্টদেরকে বুলি করা, ইমিগ্রেন্টদেরকে ক্রিমিনাল মনে করা, ইমিগ্রেন্টদেরকে খুব সহজে অ্যারেস্ট করা, এগুলো অলরেডি বেড়ে গেছে। আপনি যদি চোখ কান খোলা রাখেন, এটা আরও বাড়বে। সো দিস ইজ ইম্পর্টেন্ট যে আমরা আমেরিকান পাসপোর্টকে আমরা রিথিঙ্ক করি। আমেরিকান পাসপোর্ট পাইছি, ভালো কথা। তার মানে আমার আমেরিকায় থাকতে হবে কেন? তার মানে আমাকে আমেরিকার মতো হইতে হবে কেন? আমেরিকানদের মতো হইতে হবে কেন? আমি যদি আমেরিকান হওয়ার এই ব্যর্থ চেষ্টা করি, এবং আমি যদি এখনও এই ভুল বুঝের মধ্যেই থাকি যে আমেরিকানরা এবং ইউরোপিয়ানরা আমাদেরকে তাদের একজন হিসেবে অ্যাকসেপ্ট করবে, আসলে কি গত 50 বছরে তা হইছে? তা তো হয় নাই। বরং আমরা আমাদের একটা গেটো, আমাদের একটা সাইলো আমরা তৈরি করে নিছি, উইচ মিনস লার্জার সোসাইটি আমাদেরকে অ্যাকসেপ্ট করে নাই। এবং লার্জার সোসাইটি আমি যদি লার্জার সোসাইটির অ্যাকসেপ্টেন্স চাই, দেন আমাকে ওই ঋষি সুনাক আর কামালা হ্যারিস হইতে হবে। আমি কি চাই যে আমার মুসলিম ছেলেটা বা আমার মুসলিম মেয়েটা কামালা হ্যারিস হোক, যে ইসরায়েলকে সাপোর্ট করার জন্য অস্থির হয়ে গেছে, ঋষি সুনাক হোক,
যে বেসিক্যালি ধনী গরিবের ইউরোপে বৈষম্য আরও বাড়াইতেছে। সো আমেরিকার এই পাসপোর্টের যে ফিলসফি, যেই যেই স্ট্রেংথ এইটার, এবং এইটাতে আমাদের বাংলাদেশের যে ইমপ্লিকেশন, সেই ইমপ্লিকেশনটা বোঝার এখন সময় আসছে। চায়না তো অনেক উপরে উঠে গেছে যখন তারা আমেরিকা থেকে নিজেদেরকে সরায় না নিজেদের মেরুদণ্ড শক্ত করছে। ইন্ডিয়াও তো আগায় যেতেছে তাদের ইউনিভার্সিটি এবং টেক কোম্পানি। প্রশ্ন হইল বাংলাদেশ কবে আগাবে?